আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা। শিক্ষার্থীরা, তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে কোনো বিভাগ বিভাজন ছিল না, যে কারণে এই বইটা কিন্তু তোমাদের পড়ানো হয়নি। অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল। এখন যেহেতু 2025 সালে আবার পুরাতন কারিকুলামে ফেরত যাওয়া হচ্ছে এবং বিভাগ বিভাজন চালু করা হচ্ছে, সো এই বইটা কিন্তু তোমাদের পড়তে হবে। এখন এই বইটা কারা পড়বে? যারা কমার্স নেবে, অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে, এই বইটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই ফিন্যান্স ও ব্যাংকিং বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে। তো প্রথমে চলো বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক। অধ্যায় 1, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। অধ্যায় 2, অর্থায়নের উৎস। অধ্যায় 3, শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। অধ্যায় 4, অর্থের সময় মূল্য। অধ্যায় 5, ঝুঁকি ও অনিশ্চয়তা। অধ্যায় 6, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। অধ্যায় 7, মূলধন ব্যয়। অধ্যায় 8-এ রয়েছে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। অধ্যায় 9, ব্যাংকিং, ব্যবসায় ও তার ধরন। অধ্যায় 10, বাণিজ্যিক ব্যাংক। অধ্যায় 11, ব্যাংকের আমানত। অধ্যায় 12, ব্যাংক ও গ্রাহক, এবং 13তম অধ্যায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই যে মোট 13টা অধ্যায় রয়েছে। তোমাদের যে নতুন বইটা দেওয়া হবে 2025 সালে, সেখানে যে হুবহু এই যেগুলো থাকবে এমনটা নাও হতে পারে, কারণ প্রত্যেকটা বই কিছুটা পরিমার্জন করে এবং সংশোধন করে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? সো নতুন বইটা হাতে পেতে যেহেতু কিছুদিন দেরি হতে পারে, আমরা অনলাইন কপি বা সফট কপি পেলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। এবার আসো একটা সবচেয়ে কমন প্রশ্ন, যেটা এই বইটা তো তৈরি করা হয়েছিল 9-10 2 বছরের জন্য। তোমরা তো নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠছো, তোমরা পাচ্ছ মাত্র 1 বছর, আর তোমাদের কিন্তু 2026 সালে এসএসসি পরীক্ষাও দিতে হবে। তাহলে তোমরা কি সম্পূর্ণ বইটা পড়বে? না, তোমাদের হচ্ছে এখান থেকে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে, কয়টা অধ্যায় বেছে দেওয়া হবে, যার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে। সো চিন্তার কোনো কারণ নেই, সম্পূর্ণ সিলেবাসটা, সম্পূর্ণ বইটা তোমাদের পড়তে হবে না, সেটা জানিয়ে দেওয়া হবে কোন কোন অধ্যায় থাকবে। একটা অধ্যায় দেখি আমরা। পঞ্চম অধ্যায়ে রয়েছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। তো প্রথমে সূচনা দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, এবং অধ্যায় শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে বলা আছে। একটা ভূমিকা দেওয়া আছে, এখানে একটা ঘটনা দেখতে পাবে। তারপর দেখবে যে পরবর্তী টপিকে রয়েছে কি ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। এবার একটা কাজ দেওয়া হয়েছে। তোমরা যে অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে যে কাজগুলো করেছো নতুন কারিকুলামে, সেই কাজগুলোর মতো এই দশম শ্রেণীর প্রতিটা বইতে কিন্তু কিছু কিছু কাজ রয়েছে, ঠিক আছে? তারপরে রয়েছে ঝুঁকির উৎস। সেটা হতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, অথবা হতে পারে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। দেখো এখানে আরেকটা কাজ আছে। তো এই বইগুলোতেও কিন্তু অসংখ্য কাজ থাকবে। তারপরে রয়েছে ঝুঁকির তাৎপর্য, ঠিক আছে? এরপরে আছে ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয় সম্পর্কিত আলোচনা। ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ কীভাবে বের করতে হয় সে বিষয়ে একটা সমস্যা রয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এটা উদাহরণের মতো তোমাদের হচ্ছে একটা কাজ দেওয়া থাকবে, যেটা তোমাদের নিজেদের করতে হবে। এই দেখো একটা কাজ দেওয়া আছে উদাহরণের মতো। এভাবে করে অধ্যায়টা শেষ। তারপর অধ্যায় শেষে একটা অনুশীলনী থাকবে। অনুশীলনীর প্রথমেই থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এবং তারপরে থাকবে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে বার্ষিক পরীক্ষা দিলে সেখানে তো দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্নের অ্যান্সার করেছো। তো এটা হচ্ছে দৃশ্যপট। দৃশ্যপটের আলোকে 2টা প্রশ্ন অ্যান্সার করতে এখানে থাকবে 4টা প্রশ্ন, যার মধ্যে গ আর ঘ দুটো হচ্ছে দৃশ্যপট থেকে, আর ক খ হচ্ছে এক কথায় উত্তর দাও এবং সংক্ষিপ্ত প্রশ্ন। ক্লিয়ার? এখন নতুন বই দিলে বোঝা যাবে তোমাদের কি এই ধরনের প্রশ্ন থাকবে, নাকি বার্ষিক পরীক্ষার মতো দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং এই বইটা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।